রহস্যময় পারিবারিক অ্যাডভেঞ্চার। আমার ছেলে আমাকে দিয়ে তার ঘর সাজাতে চায়। ছেলে নতুন চাকরি পেয়েছে। নিজের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমাকে নিয়ে গিয়ে বলল, মা, তুমি আমার ঘর সাজিয়ে দাও। আমি খুশি হয়ে ঘর দেখতে লাগলাম। হঠাৎ সে আমাকে বেডরুমে নিয়ে গিয়ে বলল, এটা আমাদের ঘর। আমি অবাক হয়ে বললাম, আমাদের? সে হেসে বলল, হ্যাঁ মা, আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে একটা ডবল বেড দেখিয়ে বলল, এখানে আমরা দুজন ঘুমাব। আমি কাঁপতে কাঁপতে বললাম, এটা ঠিক নয়। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে। আমার গলা শুকিয়ে গেল। সে আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল, এখানে তুমি রোজ সাজবে আমার জন্য। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল। শুধু শোনো মা, আমি তোর জন্য সবকিছু রেডি করেছি। সে ওয়ার্ড্রোব খুলে দেখাল অনেক শাড়ি। এগুলো সব তোর জন্য কিনেছি। আমার চোখ জ্বলে ভরে গেল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, এই ঘরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। আমি জানি তুমি রাজি। তোর চোখে আমি দেখেছি। আমার পুরো শরীর কাঁপছিল। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, এই ঘরই আমাদের স্বর্গ। জানালা দিয়ে সন্ধ্যার আলো ঘরে এসে পড়ছিল। সে আমার হাত নিয়ে বলল, মা, আমাদের নতুন জীবন শুরু হোক এই ঘর থেকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি বন্দ্যোপাধ্যায়। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গত মাসে রাহুল একটা বড় কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছে। আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। রাহুল আমাদের বলেছিল যে সে শহরের অন্য প্রান্তে একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আমি তখনই বুঝতে পারছিলাম যে আমার ছেলে এখন আর ছোট নেই। কিন্তু মায়ের মন তো আর সহজে মানতে চায় না। গত শনিবার সকালে রাহুল আমাকে বলল, মা, তুমি আমার সাথে আমার নতুন ফ্ল্যাট দেখতে চলো। আমি চাই তুমি আমার ঘর সাজিয়ে দাও। আমার মন ভালো হয়ে গেল। ছেলে এখনও মায়ের সাহায্য চায়। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম। আমরা দুজনে মিলে বাসে চড়ে রাহুলের নতুন এলাকায় পৌঁছালাম। এলাকাটা বেশ ভালো। উঁচু উঁচু বিল্ডিং, চওড়া রাস্তা। রাহুলের ফ্ল্যাটটা ৭ম তলায়। লিফটে করে উঠতে উঠতে আমি ভাবছিলাম ছেলে কত বড় হয়ে গেছে। ফ্ল্যাটের দরজা খুলে দিতেই আমি অবাক হয়ে গেলাম। ২ বেডরুমের একটা সুন্দর ফ্ল্যাট। বড় ড্রয়িং রুম, আলাদা রান্নাঘর। রাহুল আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাল। আমি খুশি হয়ে বললাম, বাহ রাহুল, খুব সুন্দর ফ্ল্যাট। এত বড় জায়গায় তুই একা থাকবি? রাহুল হেসে বলল, না মা, আমি একা থাকব না। আমি চাই তুমি আমার সাথে এখানে থাকো গো। আমি অবাক হয়ে বললাম, আমি? কিন্তু রাহুল, আমার তো তোর বাবা আছে, পূজা আছে। আমি কিভাবে এখানে থাকব? রাহুল আমার হাত ধরে বেডরুমের দিকে নিয়ে গেল। মা, দেখো এই ঘরটা। এটা আমাদের ঘর। আমি ভ্রু কুঁচকে বললাম, আমাদের মানে? রাহুল, তুই কি বলছিস? সে একটা বড় ডবল বেড দেখিয়ে বলল, এখানে আমরা দুজন ঘুমাব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাহুল, এটা কি বলছিস তুই? আমি তোর মা। রাহুল আমার ২ হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসে সেভাবে গু। আমার গলা শুকিয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, রাহুল, তুই কি বলছিস? এটা তো ঠিক নয় গি। সে আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে বলল, এখানে তুমি রোজ সাজবে আমার জন্য গু। আমি প্রতিবাদ করতে গেলে সে আমার ঠোঁটে আঙুল রাখল। শুধু শোনো মা, আমি তোর জন্য সবকিছু রেডি করেছি। সে ওয়ার্ড্রোব খুলে দেখাল অনেক শাড়ি। এগুলো সব তোর জন্য কিনেছি গু। আমার চোখ জ্বলে ভরে গেল। কি হচ্ছে এসব? আমার ছেলে কি বলছে? রাহুল আমার কাঁধে হাত রেখে বলল, মা, এই ঘরে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব। আমি তার হাত সরিয়ে দিতে চাইলে সে আমাকে জড়িয়ে ধরল। আমি জানি তুমি রাজি। তোর চোখে আমি দেখেছি গু। আমার পুরো শরীর কাঁপছিল। রাহুল, ছাড় আমাকে। এটা পাপ। সে আমার কপালে চুমু দিয়ে বলল, মা, এই ঘরই আমাদের স্বর্গ।
জানালা দিয়ে সন্ধ্যার আলো ঘরে এসে পড়ছিল। সে আমার হাত নিয়ে বলল, মা, আমাদের নতুন জীবন শুরু হোক এই ঘর থেকে গু। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই কি করছিস? আমি তোর মা। এভাবে তো হয় না গি। কিন্তু রাহুল আমার কথা শুনছিল না। সে আমাকে বিছানায় বসিয়ে দিল। মা, তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। বাবার চেয়েও বেশি গু। আমি চিৎকার করে বললাম, রাহুল, এটা কি বলছিস তুই? হঠাৎ করে রাহুল হেসে ফেল। সে বলল, মা, তুই কি ভাবছিস? আমি তো বলছি এই ঘরে তুই আমার সাথে থাকবি, মানে গেস্ট রুমে। আর এই বেডরুমটা হবে আমার আর আমার ভবিষ্যৎ স্ত্রীর গু। আমি অবাক হয়ে তাকালাম। মানে? রাহুল বলল, মা, আমি প্রিয়াকে বিয়ে করব। সে আমার কলিগ। আমি চাই তুই এখানে এসে আমাদের ঘর সাজিয়ে দিস। তুই তো জানিস আমি এসব কিছুই পারি না গি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তুই আমাকে কি ভয় দিয়েছিলি? আমি ভেবেছিলাম গু। রাহুল হেসে বলল, তুই ভেবেছিলিস কি মা? আমি তো শুধু বলছিলাম যে তুই আমার সাথে এখানে থাকবি। গেস্ট রুমে তোর জন্য আলাদা বিছানা আছে গি। আমি লজ্জায় মুখ লুকালাম। তুই এমনভাবে বললি যে আমার মনে হল গো। কি মনে হল? রাহুল ভ্রুকুচকে বলল। আমি কিছু বলতে পারলাম না। তখন রাহুল বুঝতে পারল। ওহ মা, তুই ভেবেছিলিস আমি? আরে পাগল, আমি তোর ছেলে। আমি কখনো এমন কিছু ভাবতে পারি না গি। আমি নিজেকে সামলে নিলাম। ঠিক আছে, এখন বল তুই কি চাস? রাহুল বলল, দেখ মা, আগামী মাসে প্রিয়ার সাথে আমার বাগদান। তার পরের মাসে বিয়ে। আমি চাই তুই এসে আমার ঘর সাজিয়ে দিস। প্রিয়া যখন এখানে আসবে তখন যেন সে খুশি হয় গ। আমি খুশি হয়ে বললাম, বাহ, কি চমৎকার খবর। কিন্তু তুই আমাকে এত ভয় দিলি কেন? রাহুল মাথা চুলকে বলল, আসলে মা, আমি একটু মজা করছিলাম। তুই এত সিরিয়াস হয়ে গেলি যে আমিও ভয় পেয়ে গেলাম গ। আমি তাকে একটা চড় মারলাম। দুষ্টু ছেলে। আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। রাহুল হেসে বলল, সরি মা। এখন চল, আমাকে সাহায্য কর। আমরা পুরো দুপুর কাটালাম ঘর সাজানোতে। রাহুল প্রিয়ার পছন্দের কথা মাথায় রেখে রঙের কম্বিনেশন ঠিক করল। আমি পর্দা আর বেডশিট কেনার জন্য একটা তালিকা বানালাম। 3 ঘন্টা পর যখন আমরা কাজ শেষ করলাম, তখন ঘরটা দেখে মনে হচ্ছিল একটা সিনেমার সেট। রাহুল খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। মা, তুই সত্যিই জাদুকর। এত সুন্দর করে ঘর সাজিয়েছিস। আমি বললাম, এখন প্রিয়াকে ডেকে আনিস। দেখি সে কেমন লাগে গি। রাহুল বলল, আসলে মা, প্রিয়া এক্ষুনি আসছে। আমি তাকে বলেছি 3টায়। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজল। রাহুল দৌড়ে গিয়ে দরজা খুল। একটা সুন্দর মেয়ে ঢুকল। লম্বা চুল, বড় বড় চোখ। সে আমাকে দেখে প্রণাম করল। নমস্কার আন্টি। আমি প্রিয়া গু। আমি তাকে আশীর্বাদ করলাম। খুব সুন্দর মেয়ে। রাহুল ভালো পছন্দ করেছে গি। প্রিয়া ঘর দেখে অবাক হয়ে গেল। ওয়াও, এত সুন্দর! কে সাজিয়েছে? রাহুল গর্বের সাথে বলল, আমার মা গু। প্রিয়া আমার পায়ে হাত দিয়ে বলল, আন্টি, আপনি সত্যিই অসাধারণ। আমি এমন সুন্দর ঘর কখনো দেখিনি গু। আমার মন ভরে গেল। কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার হল। ড্রয়িং রুমের টেবিলের উপর আমি একটা পুরানো ডায়েরি দেখতে পেলাম। কালো চামড়ার মলাটে সোনালি অক্ষরে লেখা ঘু রহস্য। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, রাহুল, এই ডায়েরিটা কার? রাহুল এবং প্রিয়া দুজনেই অবাক হয়ে তাকাল। রাহুল বলল, আমি এটা আগে কখনো দেখিনি মা গু। প্রিয়া বলল, আমিও না গে। আমি ডায়েরিটা হাতে নিলাম। খুব ভারী লাগছিল। মনে হচ্ছিল এটা অনেক পুরানো। আমি পাতা উল্টাতেই একটা চিঠি পড়ে গেল। চিঠিতে লেখা ছিল, যে এই ডায়েরি খুঁজে পাবে সে এক অভূতপূর্ব রহস্যের সন্ধান পাবে। এই ফ্ল্যাটের নিচে রয়েছে একটি গুপ্ত সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের শেষে রয়েছে একটি গুপ্তধন গু। আমরা 3জনেই চিঠিটা পড়ে অবাক হয়ে গেলাম। প্রিয়া বলল, এটা কি সত্যি নাকি কেউ মজা করছে? রাহুল বলল, আমি জানি না। কিন্তু দেখা যাক। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। প্রথম পাতায় লেখা ছিল, আমার নাম রঞ্জন মুখার্জি। আমি এই ফ্ল্যাটের আগের মালিক। 21 বছর আগে আমি এই ফ্ল্যাটে থাকতাম। আমার স্ত্রী সুমিত্রা আর ছেলে অভিজিৎ।
একদিন আমি আমাদের বাড়ির নিচে খোঁড়াখুড়ি করতে গিয়ে একটা পুরানো সুড়ঙ্গ খুঁজে পাই। সেই সুড়ঙ্গ অনুসরণ করে আমি পৌঁছে যাই একটা গুহায়। সেই গুহায় রয়েছে একটি অমূল্য ধনভাণ্ডার গু। প্রিয়া উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে তো আমরাও খুঁজে পেতে পারি। আমি পরের পাতা পড়লাম। কিন্তু এই ধনভাণ্ডার পাওয়ার জন্য ৩টি ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যেখানে সূর্য ডোবে না সেখানে খোঁজো প্রথম চাবি গু। রাহুল মাথা চুলকে বলল, সূর্য ডোবে না মানে? আমি ভাবলাম। হঠাৎ আমার মনে পড়ল। আমি বললাম, রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরে সবসময় আলো জ্বলে থাকে গু। আমরা ৩ জনে রান্নাঘরে গিয়ে রেফ্রিজারেটর খুললাম। ফ্রিজারের পিছনে একটা ছোট চাবি লাগানো ছিল। প্রিয়া চেঁচিয়ে বলল, পেয়েছি। আমি ডায়েরির দ্বিতীয় ধাঁধা পড়লাম। দ্বিতীয় ধাঁধা, যেখানে সময় থেমে থাকে সেখানে খোঁজো দ্বিতীয় চাবি গু। রাহুল বলল, সময় থেমে থাকে কোথায়? আমি চারদিকে তাকালাম। হঠাৎ দেওয়ালে একটা পুরানো ঘড়ি দেখতে পেলাম। ঘড়িটার কাঁটা থেমে আছে ৩:৩৫-এ। আমি ঘড়িটার পিছনে হাত দিলাম। সেখানে আরেকটা চাবি পেলাম। প্রিয়া খুশিতে লাফিয়ে উঠল। আন্টি, আপনি দারুণ। আমি তৃতীয় ধাঁধা পড়লাম। তৃতীয় ধাঁধা, যেখানে প্রতিচ্ছবি নিজেকে দেখায় সেখানে খোঁজো শেষ চাবি গু। রাহুল বলল, আয়না। বাথরুমে আয়না আছে কি? আমরা বাথরুমে গেলাম। আয়নার পিছনে তৃতীয় চাবিটা ছিল। এখন আমাদের কাছে ৩টা চাবি। কিন্তু সুড়ঙ্গটা কোথায়? আমি ডায়েরির শেষ পাতা পড়লাম। সুড়ঙ্গের প্রবেশদ্বার রয়েছে বেডরুমের পূর্ব দেওয়ালে। ৩টি চাবি একসাথে ব্যবহার করলে দেওয়াল খুলে যাবে গু। আমরা বেডরুমে গেলাম। পূর্ব দেওয়ালে খুঁটিয়ে দেখলাম। প্রিয়া একটা ছোট ছিদ্র দেখতে পেল। এখানে ৩টা ছোট ছিদ্র। আমরা ৩টি চাবি ৩টি ছিদ্রে একসাথে ঢুকিয়ে ঘুরালাম। হঠাৎ একটা ভারী শব্দ হল। দেওয়ালের একটা অংশ সরে গেল। সেখানে একটা অন্ধকার সুড়ঙ্গ। রাহুল মোবাইলের টর্চ জ্বালিয়ে বলল, চলো মা, দেখি কি আছে গিউ। আমরা ৩ জনে সুড়ঙ্গে ঢুকলাম। সুড়ঙ্গটা বেশ লম্বা। প্রায় ১৫ মিনিট হাঁটার পর আমরা একটা বড় গুহায় পৌঁছালাম। গুহার মাঝখানে একটা পুরানো কাঠের বাক্স। প্রিয়া বলল, এটাই কি সেই ধনভাণ্ডার? আমি বাক্সটা খুললাম। ভিতরে সোনার গহনা, হীরার অলংকার আর অনেক মূল্যবান পাথর। কিন্তু সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো অনেক পুরানো বই আর প্রাচীন পাণ্ডুলিপি। রাহুল একটা বই তুলে নিল। মা, এগুলো দেখো। এত পুরানো বই। কত দামি হতে পারে গি? আমি একটা পাণ্ডুলিপি খুলে দেখলাম। সংস্কৃতে লেখা। প্রিয়া বলল, আন্টি, আপনি পড়তে পারেন? আমি বললাম, আমি একটু সংস্কৃত জানি। এখানে লেখা আছে এটা একটা প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসার বই গি। হঠাৎ গুহার ভিতর থেকে একটা আওয়াজ এলো। কে আছে সেখানে? আমরা ৩ জনেই ভয় পেয়ে গেলাম। রাহুল টর্চ নিয়ে আওয়াজের দিকে এগিয়ে গেল। গুহার এক কোণে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার লম্বা সাদা দাড়ি, চোখে মোটা চশমা। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা কিভাবে এখানে এলে? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা ডায়েরি পেয়েছি। রঞ্জন মুখার্জির ডায়েরি। বৃদ্ধ লোকটি হেসে উঠলেন। আহ, রঞ্জনের ডায়েরি। আমিই তো রঞ্জন মুখার্জি গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রিয়া বলল, কিন্তু আপনি তো ২১ বছর আগে এই ফ্ল্যাট ছেড়েছেন গু। রঞ্জনবাবু বললেন, হ্যাঁ, ছেড়েছি। কিন্তু এই গুহায় আমি গবেষণা করছি। এই প্রাচীন বইগুলো নিয়ে কি? রাহুল জিজ্ঞেস করল, কিন্তু আপনার পরিবার? রঞ্জনবাবু দুঃখের সাথে বললেন, আমার স্ত্রী সুমিত্রা মারা গেছে ১০ বছর আগে। ছেলে অভিজিৎ বিদেশে থাকে। আমি একা হয়ে গেছি। তাই এখানে এসে এই প্রাচীন জ্ঞানভাণ্ডার নিয়ে গবেষণা করি গে। আমার মনে দয়া হল। আমি বললাম, আপনি একা এখানে থাকেন? খাওয়া দাওয়া কি করেন? রঞ্জনবাবু বললেন, আমার কিছু বন্ধু আছে। তারা মাঝে মাঝে খাবার দিয়ে যায়। আর এই গুহায় একটা ছোট রান্নাঘর আছে গি। তিনি আমাদের গুহার অন্য অংশ দেখালেন। সত্যিই একটা ছোট রান্নাঘর, একটা বিছানা আর অনেক বই। প্রিয়া বলল, কাকু, আপনি কি গবেষণা করেন? রঞ্জনবাবু একটা বই তুলে নিয়ে বললেন, এই বইগুলোতে প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার অনেক গোপন তথ্য আছে। এমন সব ওষুধের ফর্মুলা যা আধুনিক যুগে হারিয়ে গেছে গু। রাহুল উৎসাহিত হয়ে বলল, সেটা তো দারুণ। আপনি এগুলো মানুষের কাজে লাগাতে পারেন গু।
রঞ্জনবাবু দুঃখের সাথে বললেন, আমি চেষ্টা করেছি। কিন্তু কেউ বিশ্বাস করে না। সবাই বলে এগুলো অন্ধবিশ্বাস গু। আমি বললাম, আপনি একবার চেষ্টা করে দেখুন না। আমার এক বান্ধবী আছে, সে ডাক্তার। তার সাথে আলোচনা করতে পারেন উ। রঞ্জনবাবুর চোখে আসার আলো ফুটল। সত্যি? তুমি সাহায্য করবে? আমি বললাম, অবশ্যই। আপনি এভাবে একা একা এখানে পড়ে থাকবেন কেন? প্রিয়া বলল, কাকু, আপনি রাহুলের ফ্ল্যাটে এসে থাকুন। আমরা আপনার গবেষণায় সাহায্য করব উ। রঞ্জনবাবু আবেগে কেঁদে ফেললেন। এতদিন পর কেউ আমার কথা বিশ্বাস করল উ। রাহুল বলল, কাকু, আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমার বাবা মা আপনাকে নিজের বাবার মতো দেখবে গু। আমরা রঞ্জনবাবুকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। তিনি তার সব বই আর গবেষণার কাগজপত্র নিয়ে এলেন। ফ্ল্যাটে ফিরে এসে আমি রঞ্জনবাবুকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করলাম। প্রিয়া চা বানিয়ে আনল। রঞ্জনবাবু বললেন, তোমরা জানো, এই ধনভাণ্ডারের আসল মূল্য সোনাহীরাতে নয়, এই গানে। এই বইগুলোতে এমন সব ওষুধের কথা লেখা আছে যা ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের অসুখ সব সারাতে পারে গু। আমি অবাক হয়ে বললাম, সত্যি? তিনি একটা বই খুলে দেখালেন। দেখো, এখানে লেখা আছে নিমপাতা, হলুদ আর মধুর একটা বিশেষ মিশ্রণের কথা। এটা খেলে ডায়াবেটিস সম্পূর্ণ সেরে যায় উ। প্রিয়া বলল, কাকু, আমার দাদুর ডায়াবেটিস আছে। আমি কি এই ওষুধ বানিয়ে দিতে পারি? রঞ্জনবাবু বললেন, অবশ্যই। কিন্তু সঠিক পরিমাণ আর পদ্ধতি জানতে হবে গু। পরের কয়েক ঘণ্টা আমরা রঞ্জনবাবুর সাথে বসে এই প্রাচীন চিকিৎসাবিদ্যা নিয়ে আলোচনা করলাম। তিনি আমাদের অনেক কিছু শেখালেন। সন্ধ্যার সময় আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুত হলাম। রঞ্জনবাবু বললেন, আমি কাল তোমাদের বাড়িতে যাব। তোমাদের পরিবারের সাথে দেখা করব উ। আমি বললাম, অবশ্যই। আমার স্বামী আর মেয়ে আপনার সাথে পরিচিত হতে খুশি হবে গু। বাড়ি ফেরার পথে রাহুল বলল, মা, আজ কি দারুণ একটা দিন কাটল। আমি নতুন একটা ফ্ল্যাট পেয়েছি, প্রিয়ার সাথে বাগদান ঠিক হয়েছে, আর একজন জ্ঞানী মানুষের সাথে পরিচয় হয়েছে গু। প্রিয়া বলল, আন্টি, আপনার বুদ্ধি দেখে আমি অবাক। আপনি না থাকলে আমরা কখনোই এই রহস্যের সমাধান করতে পারতাম না গে। আমি বললাম, এটাই তো পারিবারিক ভালোবাসার শক্তি। আমরা একসাথে থাকলে কোনো রহস্যই অমীমাংসিত থাকে না গে। বাড়ি পৌঁছে আমি প্রদীপকে আর পূজাকে সব ঘটনা বললাম। তারা শুনে অবাক হয়ে গেল। প্রদীপ বলল, তুমি ঠিক কাজটা করেছ। বৃদ্ধ মানুষটার সাহায্য করা উচিত কে। পূজা উত্তেজিত হয়ে বলল, মা, আমিও কাল রঞ্জন কাকুর সাথে দেখা করব। তিনি আমাকে প্রাচীন ইতিহাস শেখাবেন গে। পরের দিন রঞ্জনবাবু আমাদের বাড়িতে এলেন। আমার ডাক্তার বান্ধবী রীতা দিদিও এসেছিলেন। রঞ্জনবাবু তার গবেষণার কথা বললেন। রীতা দিদি শুনে বললেন, এটা তো দারুণ। আমি আমার হাসপাতালে এই বিষয়ে একটা রিসার্চ টিম বানাতে পারি উ। রঞ্জনবাবু খুশি হয়ে বললেন, আমার সারা জীবনের স্বপ্ন এটাই ছিল, এই প্রাচীন জ্ঞান মানুষের কাজে লাগানো গ। আমি বললাম, এখন থেকে আপনি আমাদের পরিবারের সদস্য। আপনার কোনো অভাব হবে না গি। রঞ্জনবাবু আবেগে কেঁদে ফেললেন। এতদিন আমি ভেবেছিলাম আমার জীবনটা বৃথা গেছে। কিন্তু আজ বুঝলাম ঈশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন গু। পরের সপ্তাহে রঞ্জনবাবু রীতা দিদির হাসপাতালে গিয়ে তার গবেষণা উপস্থাপনা করলেন। ডাক্তাররা তার জ্ঞান দেখে অবাক হয়ে গেলেন। মাস খানেকের মধ্যে রঞ্জনবাবুর গবেষণা নিয়ে একটা বড় প্রজেক্ট শুরু হল। সরকারি স্বীকৃতিও পেল। রাহুল আর প্রিয়ার বিয়ে হল গত মাসে। রঞ্জনবাবু তাদের আশীর্বাদ করলেন। বিয়ের অনুষ্ঠানে তিনি প্রাচীন বৈদিক মন্ত্র পড়ে দিলেন। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রঞ্জনবাবু আমাদের বাড়িতেই থাকেন। তিনি পূজাকে সংস্কৃত আর প্রাচীন ইতিহাস শেখান। প্রদীপ তার সাথে দাবা খেলে। আর আমি তার জন্য রোজ তার পছন্দের খাবার রান্না করি। রাহুল আর প্রিয়া এখন তাদের নতুন ফ্ল্যাটে খুশিতে থাকে। রঞ্জনবাবুর আশীর্বাদে তাদের সংসারে কোনো অভাব নেই। কিন্তু সবচেয়ে বড় কথা হল, রঞ্জনবাবুর গবেষণার ফলে এখন অনেক দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সম্ভব হয়েছে। তার আবিষ্কৃত ওষুধে শত শত মানুষ সুস্থ হয়েছে। গত সপ্তাহে রঞ্জনবাবু একটা জাতীয় পুরস্কার পেয়েছেন। আমরা সবাই গর্বিত। আর সেই গুপ্ত সুড়ঙ্গ? সেটা এখন একটা গবেষণাগার। রঞ্জনবাবু সেখানে নতুন নতুন ওষুধ আবিষ্কার করেন। প্রিয়া গত মাসে জানিয়েছে যে তারা শীঘ্রই একটা সন্তানের জন্ম দেবে। রঞ্জনবাবু তাদের জন্য বিশেষ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেছেন যাতে মা আর বাচ্চা দুজনেই সুস্থ থাকে।
কখনো কখনো ভাবি, রাহুলের সেই দিনের মজার কথাগুলো না থাকলে আমরা হয়তো কখনোই রঞ্জনবাবুর সাথে পরিচিত হতাম না। আর তাহলে এত মানুষ তার গবেষণার উপকার পেত না। জীবনে কত অদ্ভুত সব ঘটনা ঘটে। যেটাকে প্রথমে ভয়ঙ্কর মনে হয় সেটাই পরে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। আজ সকালে রঞ্জনবাবু আমাকে বললেন, মিতালি, তোমাদের পরিবার আমার জীবনে আলো নিয়ে এসেছে। আমি আমার গবেষণার সব অধিকার তোমাদের নামে লিখে দিতে চাই। আমি বললাম, না না, এটা আপনার পরিশ্রমের ফল। আমরা শুধু আপনার পাশে আছি। কিন্তু তিনি বললেন, একটা পরিবার পেয়ে আমি কৃতজ্ঞ। এখন আমার মরে যাওয়ার আগে আমার জ্ঞান যে সঠিক হাতে পৌঁছাবে সেটা নিশ্চিত। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল, আমাদের পরিবারে এখন রঞ্জন দাদু আছেন। পূজা তাকে দাদু বলে ডাকে। প্রদীপ তার সাথে সন্ধেবেলা বারান্দায় বসে আড্ডা দেয়া। রাহুল মাঝে মাঝে এসে তার কাছে জীবনের পরামর্শ নেয়। আর আমি রোজ তার জন্য তার পছন্দের মিষ্টি বানাই। তিনি আমাকে বলেন, তোমার হাতের রান্না খেয়ে আমার যৌবন ফিরে এসেছে। কাল রঞ্জনবাবুর আরেকটা নতুন আবিষ্কার হয়েছে। একটা বিশেষ ভেষজ মিশ্রণ যা চুলপড়া সম্পূর্ণ বন্ধ করে দেয়া। প্রদীপ খুশি হয়ে বলেছে, এবার আমিও যুবক হয়ে যাব। আমাদের এই পরিবারের গল্প এখনো শেষ হয়নি। রোজ নতুন কিছু না কিছু ঘটে। রঞ্জনবাবুর গানে আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি। আর সেই রহস্যময় গুহা, সেটা এখন একটা গবেষণা কেন্দ্র। দেশবিদেশের অনেক বিজ্ঞানী এসে রঞ্জনবাবুর সাথে গবেষণা করেন। আমি গর্বিত যে আমাদের পরিবার এই মহৎ কাজের অংশীদার। আর রাহুলের সেই প্রথম দিনের কথাগুলো এখন আমাদের হাসির উপাদান। সে মাঝে মাঝে বলে, মা, মনে আছে আমি তোকে কি বলেছিলাম? আমি লজ্জায় বলি, ও কথা আর বলিস না। কিন্তু সত্যি কথা হল, সেই দিন না হলে আজকের এই সুখের জীবন পেতাম না। গত সপ্তাহে প্রিয়া আমাকে বলেছিল, মা, আমি যখন মা হব তখন আপনি আমাকে শেখাবেন কিভাবে সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে হয়। আমি বলেছিলাম, বেটি, মা হওয়ার সাথে সাথেই সব জ্ঞান এসে যায়। ভালোবাসা আর ধৈর্য, এই দুটোই যথেষ্ট। রঞ্জনবাবু আমাদের শুনে বলেছিলেন, এই পরিবারের ভালোবাসা দেখে আমার বিশ্বাস হয় যে পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আজ রাতে রঞ্জনবাবু আমাদের সবাইকে নিয়ে সেই গুহায় যাবেন। তিনি একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বলেছেন, আমি আমার সব জ্ঞান তোমাদের মধ্যে ভাগ করে দিতে চাই। এই গল্পের শেষ এখানেই। কিন্তু আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার এখনও চলমান। কে জানে আগামীকাল আর কি রহস্যের সম্মুখীন হব আমরা। তবে একটা কথা নিশ্চিত, যতক্ষণ আমরা একসাথে আছি, কোনো রহস্যই আমাদের হারাতে পারবে না। আর রঞ্জনবাবুর মতো জ্ঞানী মানুষ আমাদের পাশে থাকলে আমরা পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান করতে পারি। আমাদের এই পারিবারিক ভালোবাসার গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু যারা পারিবারিক বন্ধনের শক্তি জানে, তারা বুঝবে যে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায়। এই গল্প শুনে আপনাদের কেমন লাগল? আপনাদের পরিবারেও কি এমন কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেছে? কমেন্টে জানান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নিয়মিত এমন পারিবারিক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহর রহমতে পথ খোঁজা। প্রথম অধ্যায়, অন্ধকারের দিন। রাসেল নামের একটি ছেলে ছিল। বয়স তার মাত্র 25 বছর। ঢাকা শহরের একটা ছোট্ট বস্তিতে তার মা আর ছোট বোনকে নিয়ে থাকত। বাবা মারা গিয়েছিল যখন রাসেলের বয়স মাত্র 15। সেই থেকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল রাসেল। রাসেল প্রতিদিন ভোর 5টায় উঠত। ফজরের নামাজ পড়ে বাজারে সবজি বিক্রি করত। দুপুরে একটু বিশ্রাম নিয়ে বিকেলে একটা দোকানে কাজ করত। রাতে বাড়ি ফিরে মাগরিবের নামাজ পড়ে মাকে সাহায্য করত। এভাবেই কেটে যাচ্ছিল তার দিনগুলো। একদিন সকালে যখন রাসেল বাজারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন তার মা ডাকল, রাসেল, একটু এদিকে আয়। রাসেল মায়ের কাছে গেল। মা তার হাত ধরে বসিয়ে দিল। বেটা, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাদের দেখাশোনা করছিস। আল্লাহ তোকে বরকত দিয়েছেন। কিন্তু আমি চাই তুই একটু বেশি পড়াশোনা কর। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক। আম্মা, আমি এখন কিভাবে পড়াশোনা করব? আমাদের তো খরচ চালানোই কষ্ট। মা মিষ্টি হেসে বলল, আল্লাহ যদি চান তাহলে সব পথ খুলে দেবেন। তুই চেষ্টা কর। আমি আর তোর বোন কম খেয়ে হলেও তোর পড়ার খরচ জোগাড় করব। রাসেল মায়ের কথায় খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে জানত মা কত কষ্ট করে তার জন্য এই কথাগুলো বলছে।
সেই দিন থেকে রাসেল মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আমি কি করব? দ্বিতীয় অধ্যায়, প্রথম পদক্ষেপ। কয়েকদিন পর রাসেল তার এক বন্ধু করিমের সাথে দেখা করল। করিম বিশ্ববিদ্যালয়ে পড়ত। করিম ভাই, আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। কিন্তু আমার অবস্থা তো জানেনই কি। করিম বলল, রাসেল, তুই যদি সত্যিই চাস তাহলে উপায় আছে। সান্ধ্যকালীন কোর্স আছে, সেখানে ভর্তি হতে পারিস। আর বৃত্তির জন্য আবেদন করতে পারিস। রাসেল খুব আশান্বিত হল। সে জানত এটা খুব কঠিন হবে, কিন্তু সে চেষ্টা করতে চাইল। পরের দিন জুমার নামাজের পর রাসেল খুতবা শুনল। ইমাম সাহেব বলছিলেন, আল্লাহ তায়ালা বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এই কথাগুলো শুনে রাসেলের মনে আরও বেশি সাহস এল। সে মনে মনে বলল, আল্লাহ, আমি আপনার উপর ভরসা রাখছি। সেই সপ্তাহেই রাসেল ভর্তির ফর্ম সংগ্রহ করল। রাতে কাজ শেষে বাড়িতে এসে পড়াশোনা করতে লাগল। মা তাকে সাহায্য করত। ছোট বোন সাবিনাও তাকে উৎসাহ দিত। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। 2 মাস পরিশ্রমের পর ভর্তি পরীক্ষার দিন এল। রাসেল খুব ভোরে উঠে তাহাজ্জুদ পড়ল। আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে সফল করুন। আর যদি এটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে অন্য পথ দেখান। পরীক্ষার হলে গিয়ে দেখল অনেক ছাত্রছাত্রী। সবার চেহারায় উদ্বেগ। রাসেল মনে মনে সূরা ফাতিহা পড়ল এবং বিসমিল্লাহ বলে পরীক্ষা শুরু করল। পরীক্ষা শেষে রাসেল বাড়ি ফিরে মাকে সব বলল। মা বলল, আল্লাহর ইচ্ছা যা হবে তাই হবে। আমরা শুধু চেষ্টা করতে পারি। ফলাফলের অপেক্ষায় ছিল রাসেল। এই সময়ে সে আরও বেশি নামাজ কালাম পড়তে লাগল। প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত করত। 1 সপ্তাহ পর ফলাফল বের হল। রাসেল দেখল তার নাম মেধা তালিকায় আছে। শুধু তাই নয়, সে বৃত্তিও পেয়েছে। রাসেল খুশিতে কেঁদে ফেলল। মাকে খবর দিতেই মা আল্লাহর শুকরিয়া আদায় করল। চতুর্থ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর রাসেলের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। সকালে সবজি বিক্রি করত, বিকেলে ক্লাস করত, রাতে পড়াশোনা করত। খুবই কষ্টকর ছিল। কিন্তু রাসেল হাল ছাড়ল না। সে জানত আল্লাহ তাকে এই পথ দেখিয়েছেন কোনো কারণে। ক্লাসে রাসেল একটি মেধাবী ছেলে ছিল। তার শিক্ষকেরা তাকে পছন্দ করত। একদিন তার ইসলামের ইতিহাস বিষয়ের শিক্ষক জনাব আহমেদ সাহেব তাকে ডাকল। রাসেল, তুমি খুব ভালো ছাত্র। আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে চাই। আমার একটা গবেষণা প্রকল্প আছে। তুমি সন্ধ্যায় আমার সাহায্য করতে পার। এতে তোমার কিছু টাকাও হবে। রাসেল খুব খুশি হল। এই কাজ পেলে তার পড়াশোনার খরচ আরও ভালোভাবে চালানো যাবে। কিন্তু একটা সমস্যা ছিল। এই কাজ করলে তাকে বিকেলের দোকানের কাজ ছাড়তে হবে। সেই আয় কমে যাবে। রাসেল বাড়িতে এসে মার সাথে কথা বলল। মা বলল, বেটা, আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন তখন অন্য দরজা খুলে দেন। তুই নতুন কাজটা নে। কি? পঞ্চম অধ্যায়, জ্ঞানের পথে। রাসেল শিক্ষকের সাথে গবেষণার কাজ শুরু করল। কাজটি ছিল ইসলামিক ইতিহাস নিয়ে। রাসেল প্রতিদিন নতুন নতুন বিষয় শিখত। একদিন আহমেদ সাহেব বলল, রাসেল, তুমি জান উমর ইবনে আব্দুল আজিজ এর গল্প? জি না স্যার। তিনি ছিলেন উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ। তিনি যখন খলিফা হলেন তখন তিনি সব বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। তার স্ত্রী একদিন বলেছিল, আপনি খলিফা হওয়ার পর থেকে এত সাদামাটা হয়ে গেলেন কেন? উমর বলেছিলেন, আমি যদি সাধারণ মানুষের কষ্ট না বুঝি তাহলে তাদের ন্যায্য অধিকার দিতে পারব কিভাবে? এই গল্প শুনে রাসেলের মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহ তাকে কষ্টের মধ্য দিয়ে পরীক্ষা নিচ্ছেন যাতে সে মানুষের কষ্ট বুঝতে পারে। ষষ্ঠ অধ্যায়, দানের শিক্ষা। রাসেলের আর্থিক অবস্থা একটু ভালো হচ্ছিল। বৃত্তি আর গবেষণার কাজের টাকা দিয়ে পরিবারের খরচ চলে যাচ্ছিল। একদিন জুমার নামাজের পর মসজিদে একটি ঘোষণা দেওয়া হল। আমাদের এলাকার একটি পরিবার খুব কষ্টে আছে। বাবা অসুস্থ, কাজ করতে পারছে না। 3টি ছোট সন্তান। কেউ যদি সাহায্য করতে পারেন। রাসেল শুনে মনে মনে ভাবল, তার নিজের অবস্থাই তো খুব ভালো না। কিন্তু মনে পড়ল একটি হাদিস, সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়
যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে গু। রাসেল সিদ্ধান্ত নিল। বাড়িতে গিয়ে মার সাথে কথা বলল। আম্মা, আমি ওই পরিবারটিকে কিছু সাহায্য করতে চাই। মা বলল, কিন্তু আমাদেরই তো খুব কম গু। আম্মা, আল্লাহ বলেছেন যে তোমরা যা ভালোবাস তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা সত্যিকারের নেকি পাবে না। আমরা এক সপ্তাহ একটু কম খেলেই হবে। মা রাসেলের কথায় খুশি হল। তারা সেই পরিবারের জন্য কিছু চাল, ডাল আর সবজি নিয়ে গেল। পরিবারের বাবা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাদের মঙ্গল করুন গু। এর কিছুদিন পর একটি আশ্চর্য ঘটনা ঘটল। শিক্ষক আহমেদ সাহেব রাসেলকে বলল যে তার গবেষণা কাজ এত ভাল হয়েছে যে বিশ্ববিদ্যালয় তাকে অতিরিক্ত বৃত্তি দিচ্ছে। রাসেল বুঝতে পারল আল্লাহর কথা সত্য, তোমরা আল্লাহর পথে যা খরচ কর, আল্লাহ তার চেয়ে বেশি দেন গু। সপ্তম অধ্যায়, সাফল্যের পথে। দ্বিতীয় বর্ষে রাসেল ক্লাসে প্রথম স্থান অধিকার করল। তার সব শিক্ষক তার প্রশংসা করত। একদিন রাসেলের এক সহপাঠী আরিফ এসে বলল, রাসেল ভাই, আমি খুব সমস্যায় আছি। আমার ইংরেজি খুব দুর্বল। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? রাসেল ভাবল, তার তো নিজেরই অনেক কাজ। কিন্তু তারপর মনে পড়ল রাসূল এর একটি হাদিস, সবচেয়ে ভালো মানুষ সে যে মানুষের উপকার করে। রাসেল আরিফকে সাহায্য করতে রাজি হল। প্রতিদিন ক্লাসের পর একটু সময় দিত তাকে। আরিফের ইংরেজি ভালো হতে লাগল। সে খুব কৃতজ্ঞ ছিল রাসেলের কাছে। এক মাস পর আরিফ রাসেলকে একটি খবর দিল। রাসেল ভাই, আমার বাবার একটি কোম্পানি আছে। উনি বলেছেন আপনাকে পার্ট টাইম কাজ দিতে পারেন। বেতনও ভালোও। রাসেল অবাক হল। সে আরিফকে শুধু সাহায্য করেছিল মানবিকতার কারণে। কিন্তু আল্লাহ তাকে এর বিনিময় দিলেন। অষ্টম অধ্যায়, পরিবারের খবর। নতুন কাজের কারণে রাসেলের আয় বেড়ে গেল। পরিবারের অবস্থা ভালো হতে লাগল। ছোট বোন সাবিনাও স্কুলে ভালো করছিল। একদিন মা রাসেলকে ডেকে বলল, রাসেল, তোর বিয়ের কথা ভাবতে হবে গু। রাসেল বলল, আম্মা, আমি এখনও পড়াশোনা শেষ করিনি গি। হ্যাঁ, তা ঠিক। কিন্তু একটা ভালো মেয়ে দেখলে রেখে দেওয়া যায়। আমাদের পাড়ার রহিম চাচার মেয়ে ফাতিমা খুব ভালো মেয়ে। পড়াশোনাও করে কি। রাসেল জানত ফাতিমাকে। সে একটি ভালো মেয়ে ছিল। দিমদার পরিবারের মেয়ে। নিজেও নামাজ কালাম করত। রাসেল বলল, আম্মা, আমি ইস্তেখারা করে দেখি গু। রাসেল 2 দিন ইস্তেখারা করল। তার মন ভাল লাগছিল এই বিয়ের কথা ভেবে। মা রহিম চাচার বাড়িতে গিয়ে কথা বলল। তারাও রাজি হল। নবম অধ্যায়, বিবাহের প্রস্তুতি। বিবাহের প্রস্তুতি শুরু হল। রাসেল চাইল খুব সাদামাটা অনুষ্ঠান করতে। একদিন ফাতিমার বাবা রহিম চাচা এসে বলল, রাসেল বেটা, তোমার কোনো চাহিদা আছে? রাসেল বলল, চাচা, আমি কিছু চাই না। শুধু আল্লাহর রহমত চাই। রহিম চাচা বলল, ভাল কথা। কিন্তু তুমি যেটা কর সেটা খুবই কষ্টের। তুমি কি মনে কর ফাতিমা এই কষ্ট সহ্য করতে পারবে? রাসেল বলল, চাচা, আমি ফাতিমার সাথে কথা বলব। যদি সে রাজি থাকে তাহলে ঠিক আছে গিয়ে। পরদিন রাসেল ফাতিমার সাথে পরিবারের উপস্থিতিতে কথা বলল। ফাতিমা, আমি এখনও ছাত্র। আমাদের সংসারে অনেক কষ্ট হবে। তুমি কি এই কষ্ট নিতে পারবে? ফাতিমা মিষ্টি হেসে বলল, রাসেল ভাই, আল্লাহ যদি চান তাহলে সব কষ্ট সহজ হয়ে যাবে। আর মুমিনের জীবনে কিছু কষ্ট তো থাকবেই গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল ফাতিমা একটি বুদ্ধিমতী এবং ধৈর্যশীল মেয়ে। দশম অধ্যায়, বিবাহ। খুব সাদামাটাভাবে রাসেল আর ফাতিমার বিবাহ হল। মসজিদে আকদ হল। বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। বিবাহের পর রাসেলের জীবনে অনেক পরিবর্তন এল। ফাতিমা খুব ভালো একটি স্ত্রী ছিল। সে রাসেলকে পড়াশোনায় সাহায্য করত। ঘরের কাজও সামলাত। ফাতিমা নিজেও পড়াশোনা চালিয়ে যেত। সে BA পাস করে একটা চাকরির চেষ্টা করছিল। একদিন ফাতিমা রাসেলকে বলল, আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি পেয়েছি। এতে আমাদের আয় বেড়ে যাবে গু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তাদের জন্য কত ভালো একটা পথ তৈরি করেছেন। একাদশ অধ্যায়, সামাজিক কাজ। রাসেল আর ফাতিমার আর্থিক অবস্থা উন্নতি হচ্ছিল। তারা ঠিক করল কিছু সামাজিক কাজ করবে। তারা প্রতি মাসে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়ার খরচ দিত। একদিন রাসেল দেখল পাড়ার একটি বাচ্চা আব্দুর রহমান স্কুলে যায় না।
রাসেল তার বাবার সাথে কথা বলল। ভাই, আব্দুর রহমান স্কুলে যায় না কেন? বাচ্চার বাবা বলল, ভাই, আমার তো স্কুলের খরচ দেওয়ার সামর্থ্য নেই গিয়ে। রাসেল বলল, আপনি চিন্তা করবেন না, আমি তার পড়ার খরচ দেব। এভাবে রাসেল বেশ কয়েকটি বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিল। দ্বাদশ অধ্যায়, গ্র্যাজুয়েশন। 3 বছর পরিশ্রমের পর রাসেল গ্র্যাজুয়েশন সম্পন্ন করল। সে তার ব্যাচে 3য় স্থান অধিকার করল। স্নাতক হওয়ার পর রাসেল একটা ভালো চাকরি পেল, একটা বেসরকারি সংস্থায় প্রোগ্রাম অফিসার হিসেবে। প্রথম বেতন পাওয়ার দিন রাসেল মায়ের পায়ে হাত দিয়ে সালাম করল। আম্মা, আল্লাহর রহমতে আজ আমি সফল হয়েছি। এটা সব আপনার দোয়ার বরকতও। মা কেঁদে ফেল। আল্লাহ তোকে আরও বরকত দিন গু। রাসেল তার প্রথম বেতনের অনেকটা টাকা দিয়ে মাকে একটা সোনার আংটি কিনে দিল। বাকি টাকা দিয়ে এলাকার গরিব পরিবারগুলোকে সাহায্য করল। ত্রয়োদশ অধ্যায়, সন্তানের আগমন। বিয়ের 2 বছর পর ফাতিমা গর্ভবতী হল। রাসেল খুব খুশি হল। সে আল্লাহর কাছে দোয়া করত যেন সন্তান নেক হয়। একদিন রাত 2টার সময় ফাতিমার প্রসব ব্যথা উঠল। রাসেল তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেল। কয়েক ঘণ্টা পর একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম হল। রাসেল খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা ছেলের নাম রাখল ইউসুফ। ইউসুফ খুব সুন্দর একটি বাচ্চা ছিল। রাসেল প্রতিদিন তার কানে আজান দিত, কুরআনের আয়াত পড়ে শোনাত। চতুর্দশ অধ্যায়, নতুন পরিকল্পনা। ইউসুফের জন্মের পর রাসেল আর ফাতিমা ভাবতে লাগল কিভাবে তাদের ছেলেকে একটি ভালো মুসলমান হিসেবে গড়ে তুলবে। রাসেল বলল, ফাতিমা, আমি চাই আমাদের ইউসুফ যেন ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষা পায়। আমরা তাকে হাফেজ বানাব। ফাতিমা বলল, হ্যাঁ, এটা খুব ভালো পরিকল্পনা। আর আমি চাই সে যেন দুনিয়ার শিক্ষাও ভালো করে নেয় গু। তারা সিদ্ধান্ত নিল ইউসুফ একটু বড় হলে তাকে একটি ভালো ইসলামী স্কুলে ভর্তি করাবে। এদিকে রাসেলের কাজেও উন্নতি হচ্ছিল। তার বস তাকে খুব পছন্দ করত, কারণ রাসেল খুব সৎ এবং পরিশ্রমী ছিল। একদিন রাসেলের বস মিস্টার করিম তাকে ডাকল। রাসেল, আমি তোমাকে একটা নতুন প্রকল্পের দায়িত্ব দিতে চাই। এটা গ্রামাঞ্চলের উন্নয়নের জন্য। তুমি কি আগ্রহী? রাসেল বলল, জি স্যার, আমি আগ্রহী গো। তাহলে তোমাকে একটা গ্রামে গিয়ে কাজ করতে হবে। সেখানে স্কুল বানানো, স্বাস্থ্যসেবা দেওয়া এসব। রাসেল ভাবল, এটা তো খুব ভালো একটা কাজ। মানুষের সেবা করার সুযোগ। পঞ্চদশ অধ্যায়, গ্রামের কাজ। রাসেল পটুয়াখালীর একটা গ্রামে গেল কাজ করতে। গ্রামের নাম ছিল সুন্দরপুর। খুব সুন্দর একটা গ্রাম, কিন্তু অনেক সমস্যা ছিল। গ্রামে পৌঁছে রাসেল দেখল এখানে কোনো উন্নত স্কুল নেই, স্বাস্থ্যকেন্দ্রও নেই, রাস্তাঘাট খারাপ। রাসেল প্রথমে গ্রামের মানুষদের সাথে কথা বলল, তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করল। গ্রামের প্রধান হাজী সাহেব বলল, বেটা, আমাদের অনেক সমস্যা। বাচ্চাদের পড়াশোনার জন্য শহরে পাঠাতে হয়, আর অসুখ বিসুখ হলে অনেক দূরে যেতে হয় গিয়ে। রাসেল বলল, হাজী সাহেব, আমরা ইনশাআল্লাহ এসব সমস্যার সমাধান করব, কিন্তু আপনাদের সবার সাহায্য লাগবে গু। রাসেল প্রথমে একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠার কাজ শুরু করল। গ্রামের মানুষদের সাথে নিয়ে একটা জায়গা ঠিক করল। কাজ শুরু করার আগে রাসেল একটা জামাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ, আপনি এই কাজে আমাদের সাহায্য করুন গো। ষোড়শ অধ্যায়, বাধাবিপত্তি। স্কুল বানানোর কাজ শুরু হল, কিন্তু কিছু সমস্যা দেখা দিল। গ্রামের কিছু প্রভাবশালী লোক এই প্রকল্পের বিরোধিতা করতে লাগল। একদিন রাসেল জানতে পারল যে স্থানীয় একজন রাজনৈতিক নেতা আলতাফ সাহেব বলেছেন যে এই প্রকল্প তার অনুমতি ছাড়া হতে পারবে না। রাসেল ভাবল, এই সমস্যার সমাধান করতে হবে। সে আলতাফ সাহেবের সাথে দেখা করতে গেল। আসসালামু আলাইকুম আলতাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমিই নাকি ওই নতুন অফিসার? জি ভাই, আমি রাসেল। আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম গু। কি ব্যাপার? আমরা এই গ্রামে একটা স্কুল বানাতে চাচ্ছি। শুনলাম আপনি বিরোধিতা করছেন গু। আলতাফ সাহেব একটু রাগত স্বরে বলল, দেখ ভাই, এই এলাকায় আমার প্রভাব আছে। আমার সাথে কথা না বলে কিছু করা যায় না। রাসেল বুঝতে পারল আলতাফ সাহেব মনে করছেন তার ক্ষমতা চ্যালেঞ্জ হচ্ছে। রাসেল বিনয়ের সাথে বলল, ভাই, আমি আপনাকে অসম্মান করার জন্য আসিনি। আসলে আমি চাই আপনি এই প্রকল্পে আমাদের সাহায্য করুন। আপনার অভিজ্ঞতা আর নেতৃত্ব আমাদের অনেক কাজে লাগবে গি।
আলতাফ সাহেব একটু চিন্তা করল। রাসেলের বিনয়ী আচরণে তার মন নরম হল। ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করব। কিন্তু সব কিছু আমার সাথে পরামর্শ করে করতে হবে গু। রাসেল খুশি হল। সে বুঝতে পারল যে বিনা আর সম্মানের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায়। সপ্তদশ অধ্যায়, স্কুল প্রতিষ্ঠা। আলতাফ সাহেবের সহযোগিতায় স্কুল বানানোর কাজ দ্রুত এগিয়ে চল। গ্রামের সবাই মিলে হাত লাগাল। 6 মাস পর একটি সুন্দর প্রাথমিক স্কুল তৈরি হল। রাসেল ঢাকা থেকে কিছু শিক্ষক এনে নিযোগ দিল। স্কুল উদ্বোধনের দিন গ্রামের সবাই এল। হাজি সাহেব বলল, রাসেল বেটা, তুমি আমাদের গ্রামে আলো নিয়ে এসেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন গু। রাসেলের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল আল্লাহ তাকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। স্কুলে ভর্তির জন্য অনেক বাচ্চা এল। রাসেল দেখল যে অনেক গরিব পরিবারের বাচ্চারা বইখাতা কিনতে পারছে না। রাসেল সিদ্ধান্ত নিল যে গরিব বাচ্চাদের বিনামূল্যে বইখাতা দেবে। তার নিজের বেতনের টাকা দিয়েই এই খরচ চালাল। অষ্টাদশ অধ্যায়, স্বাস্থ্যসেবা। স্কুলের পর রাসেল গ্রামে একটা স্বাস্থ্যকেন্দ্র করার পরিকল্পনা করল। এই কাজটা আরও কঠিন ছিল। রাসেল ঢাকা গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার সাহেব বলল, আমি সপ্তাহে একবার আসতে পারব। কিন্তু একজন নার্স সব সময় থাকতে হবে গি। রাসেল গ্রামে ফিরে এসে সবার সাথে কথা বলল। গ্রামেই একটি মেয়ে ছিল সালমা, যে নার্সিং ট্রেনিং নিয়েছিল কিন্তু কাজ পাচ্ছিল না। রাসেল সালমার বাবার সাথে কথা বলল। চাচা, সালমা যদি এই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করে তাহলে গ্রামের অনেক উপকার হবে গ। সালমার বাবা রাজি হল। সালমাও খুশি হল যে সে নিজের গ্রামেই কাজ করতে পারবে। 3 মাস পর স্বাস্থ্যকেন্দ্র চালু হল। প্রথম দিনেই অনেক রোগী এল। একটি বুড়ি এসে রাসেলের হাত ধরে বলল, বেটা, তুমি আমাদের জন্য কি করেছ? আল্লাহ তোমার মঙ্গল করুন ঘ। 49 অধ্যায়, ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ। গ্রামে কাজ করতে গিয়ে রাসেল পরিবার থেকে দূরে থাকতে হতো। মাসে একবার বাড়ি যেত। একদিন ফাতিমা ফোন করে বলল, রাসেল, ইউসুফ তোমার জন্য খুব কাঁদে। তুমি কি একটু বেশি বাড়িতে থাকতে পার? রাসেল মনে মনে কষ্ট পেল। সে জানত পরিবারের জন্য সময় দেওয়া খুব জরুরি। কিন্তু গ্রামের কাজও ছেড়ে দেওয়া যায় না। সেই রাতে রাসেল অনেক চিন্তা করল। সে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ, আমি কি করব? পরিবারের দায়িত্ব আছে, আবার মানুষের সেবার দায়িত্বও আছে গি। পরদিন সকালে ফজরের নামাজের পর রাসেল কুরআন খুল। তার চোখে পড়ল একটা আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন গু। রাসেল বুঝতে পারল আল্লাহ কোনো না কোনো উপায় করে দেবেন। সেই দিনই দুপুরে রাসেলের বস করিম সাহেব ফোন করল। রাসেল, তোমার কাজ দেখে আমি খুব খুশি। আমি চাই তুমি ঢাকায় ফিরে এস। তোমাকে প্রমোশন দেব। আর এই গ্রামের প্রকল্প তুমি ঢাকা থেকে পরিচালনা করতে পারগো। রাসেল খুব খুশি হল। এটাই ছিল তার সমস্যার সমাধান। 20 অধ্যায়, ঢাকায় প্রত্যাবর্তন। ঢাকায় ফিরে এসে রাসেল পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারছিল। ইউসুফ তখন 3 বছরের হয়েছে। খুব সুন্দর বাচ্চা। রাসেল প্রতিদিন ইউসুফকে কুরআনের ছোট ছোট সূরা শেখাত। আর গল্প বলত নবীদের জীবনী। একদিন ইউসুফ বলল, আব্বা, আমি বড় হয়ে আপনার মতো মানুষের সেবা করব গু। রাসেলের চোখে পানি এল। সে বুঝতে পারল সন্তানের উপর বাবার প্রভাব কত গভীর। এদিকে রাসেলের কাজেরও অনেক উন্নতি হল। সে এখন একটা বিভাগের প্রধান। অনেক প্রকল্প তার তত্ত্বাবধানে চলছে। কিন্তু সাফল্যের মধ্যেও রাসেল তার আসল লক্ষ্য ভুলে যায়নি। সে নিয়মিত দান খরাত করত। গরিব বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। 21 অধ্যায়, সাম্প্রদায়িক সেবা। রাসেল দেখতে পেল ঢাকা শহরেও অনেক সমস্যা আছে। বস্তিতে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার মান খুব খারাপ। সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা ছোট সংগঠন তৈরি করল। নাম দিল সেবা সংস্থা গু। প্রতি শুক্রবার তারা বিভিন্ন বস্তিতে যেত। ফ্রি চিকিৎসা সেবা দিত। বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করত। একদিন রাসেল একটা বস্তিতে গিয়ে দেখল একটা বাচ্চা খুব কাঁদছে। রাসেল তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বেটা? বাচ্চাটি বলল, আমার মা অসুস্থ। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই গে। রাসেল তাড়াতাড়ি বাচ্চার মাকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসার খরচ দিল। বাচ্চার মা সুস্থ হয়ে বলল, ভাই, আপনি আমার জন্য এত করলেন কেন? রাসেল বলল, আপা, আমাদের নবী সা
বলেছেন মানুষের সেবা করাই আল্লাহর সেবা। ২ অধ্যায় পারিবারিক সুখ। রাসেল আর ফাতিমার সংসারে অনেক সুখ ছিল। তারা একে অপরকে সম্মান করত, একসাথে নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত। ইউসুফ এখন ৫ বছরের, খুব মেধাবী বাচ্চা। রাসেল তাকে একটা ভালো ইসলামী স্কুলে ভর্তি করিয়েছে। একদিন ইউসুফ স্কুল থেকে এসে বলল, আব্বা, আমাদের ক্লাসে একটা বাচ্চা খুব কাঁদছিল। কেন? তার বাবা মা তার স্কুলের ফি দিতে পারছে না আগে। রাসেল মুচকি হাসল। সে জানত তার সন্তান কোন দিকে যাচ্ছে। তুমি কি মনে কর আমাদের তাকে সাহায্য করা উচিত? ইউসুফ খুশি হয়ে বলল, হ্যাঁ আব্বা, আমরা তো সবসময় অন্যদের সাহায্য করি। পরদিন রাসেল স্কুলে গিয়ে সেই বাচ্চার ফি দিয়ে দিল। এদিকে ফাতিমার আবার সন্তান আসার খবর। রাসেল খুব খুশি। তারা দোয়া করছিল যেন এবারও একটা নেক সন্তান পায়। ৩ অধ্যায় ২ সন্তান। ফাতিমার একটি মেয়ে হল। নাম রাখল আয়েশা। খুব সুন্দর বাচ্চা। ইউসুফ খুব খুশি। সে প্রতিদিন ছোট বোনের যত্ন নিত। রাসেল দেখত যে ইউসুফ খুব দায়িত্বশীল একটা বাচ্চা হয়ে উঠছে। সে অন্যদের সাহায্য করতে ভালোবাসে, নামাজ কালাম নিয়মিত করে। একদিন রাসেল ইউসুফকে বলল, বেটা, তুমি বড় হয়ে কি হতে চাও? ইউসুফ বলল, আব্বা, আমি ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই, আর কুরআনও মুখস্থ করব। রাসেল খুব গর্বিত হল। সে বুঝতে পারল তার সন্তান সঠিক পথে যাচ্ছে। ৪ অধ্যায় বড় পরিকল্পনা। রাসেল এতদিনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সে ভাবল আরও বড় কিছু করার। সে তার কিছু বন্ধু এবং সহকর্মীদের নিয়ে একটা বড় পরিকল্পনা করল। দেশের বিভিন্ন গ্রামে স্কুল আর হাসপাতাল তৈরি করা। কিন্তু এই কাজের জন্য অনেক টাকার দরকার। রাসেল ভাবল কিভাবে ফান্ড সংগ্রহ করবে। সে বিভিন্ন ধনী ব্যক্তিদের সাথে যোগাযোগ করল। অনেকেই সাহায্য করতে রাজি হল। একদিন একজন বিজনেসম্যান হাজি করিম সাহেব রাসেলকে বলল, তুমি যে কাজ করছ এটা খুব ভালো। আমি তোমাদের নিয়মিত অনুদান দেবঘু। রাসেল খুব খুশি হল। সে বুঝতে পারল আল্লাহ তার কাজে সাহায্য করছেন। ৫ অধ্যায় সম্প্রসারণ। পরের বছর রাসেলের সংস্থা দেশের ৫টি জেলায় কাজ শুরু করল। তারা ১০টি স্কুল আর ৫টি স্বাস্থ্যকেন্দ্র চালু করল। রাসেল প্রতি মাসে এসব জায়গা ভিজিট করত। সে দেখত যে তার কাজের প্রভাব কেমন হচ্ছে। একটা গ্রামে গিয়ে সে দেখল যে তাদের তৈরি স্কুল থেকে পাস করা একটা ছেলে এখন ডাক্তার হয়েছে। সে আবার নিজের গ্রামে ফিরে এসে মানুষের সেবা করছে। রাসেল বুঝতে পারল এটাই হল প্রকৃত সাফল্য। শুধু নিজের উন্নতি নয়, অন্যদের উন্নতিতে সাহায্য করা। ২ অধ্যায় পরবর্তী প্রজন্ম। ইউসুফ এখন ১০ বছরের। সে কুরআনের অর্ধেক মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। আয়েশা ৫ বছরের। সেও স্কুলে ভর্তি হয়েছে। খুব মিষ্টি এবং বুদ্ধিমতী। রাসেল দেখত তার সন্তানরা অন্য বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করে। তারা গরিব বন্ধুদের সাহায্য করে। একদিন ইউসুফ বাড়িতে এসে বলল, আব্বা, আমি আমার পকেট মানি জমিয়ে একটা গরিব বাচ্চার বই কিনে দিয়েছি। রাসেল খুশি হয়ে বলল, খুব ভালো কাজ করেছ বেটা। আল্লাহ তোমাকে বরকত দিন। ফাতিমাও খুব খুশি। সে বলল, আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানরা সঠিক পথে যাচ্ছে। ২৭ অধ্যায় স্বীকৃতি। রাসেলের কাজের জন্য সে বিভিন্ন পুরস্কার পেতে লাগল। সরকার থেকেও সম্মাননা পেল। কিন্তু রাসেল কখনো গর্বিত হল না। সে সবসময় মনে রাখত যে এসব আল্লাহর রহমত। একদিন একটা অনুষ্ঠানে রাসেলকে সম্মাননা দেওয়ার সময় বলতে বলল। রাসেল মাইকে বলল, আমি যা কিছু করতে পেরেছি সব আল্লাহর রহমত। আমার মা, আমার স্ত্রী এবং অনেক মানুষের দোয়া আর সাহায্যে এটা সম্ভব হয়েছে। আমি শুধু একটা মাধ্যম। উপস্থিত সবাই তার কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল রাসেল একজন সত্যিকারের বিনয়ী মানুষ। ২৮ অধ্যায় পরিবারের ভবিষ্যৎ। ইউসুফ এখন ৫ বছরের। সে কুরআন পুরো মুখস্থ করে ফেলেছে। পড়াশোনাতেও খুব ভালো। সে ডাক্তার হতে চায়। আয়েশা ১০ বছরের। সেও কুরআন মুখস্থ করছে। আর ইঞ্জিনিয়ার হতে চায়।